হ্যালো বাচ্চারা, গুণগত রসায়নে আজকে আমরা পড়াশোনা করব সম আয়ন প্রভাব নিয়ে। এই সম আয়ন প্রভাবের ফলে দ্রাব্যতার উপর কি ধরনের ইফেক্ট পড়ে এবং সেখান থেকে দ্রাব্যতার ম্যাথগুলা কিভাবে ক্যালকুলেট করা যায়, এই জিনিসগুলো নিয়ে আজকে আমরা পড়াশোনা করব। ঠিক আছে? তো এই সম আয়ন প্রভাব থেকে যে অনেক বেশি প্রশ্ন আসে তা না, বাট প্রশ্ন আসে এবং এটা যথেষ্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। হ্যাঁ, ব্যাপারটা এরকম না যে প্রত্যেকটা বোর্ডে প্রত্যেকটা সালে একদম আসবেই মাস্ট, এরকম এই টাইপের না, কিন্তু বেশ কিছু সময় আসছে এবং আসে, এবং এটা শুধুমাত্র আমাদের এই বোর্ডের জন্য না, অ্যাডমিশন টেস্টের জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট একটা টপিক। ঠিক আছে? তো আমরা দেখব কি যে সমায়ন প্রভাবটা কি এবং এটা দ্রাব্যতার উপর কিভাবে ইফেক্ট ফেলে, এবং এরপরে আমরা এখান থেকে কিছু ম্যাথ করব। হ্যাঁ, প্রথমে আসি সমায়ন প্রভাব কি। ভাই, সম মানে কি? সম মানে হচ্ছে সমান, সেম, একই ধরনের, তাই না? আর আয়ন মানে কি? আয়ন। তাহলে সমায়ন কথাটার মানে হচ্ছে যে এখানে একই ধরনের আয়ন থাকবে, সমান আয়ন থাকবে, একই টাইপের আয়ন থাকবে, সেম, একদম সেম আয়নের উপস্থিতি থাকবে, যে যেখানে একজন আরেকজনকে ডিস্টার্ব করবে। একই টাইপের মানুষ একসাথে থাকলে ডিস্টার্ব করবে। আচ্ছা, ব্যাপারটা এরকম, দেখো, মনে করো যে তুমি এটা একটা মনে করো যে একটা তরল, হ্যাঁ, এর মধ্যে তুমি কি করবে, একটা দ্রবণ নির্ণয় করবা। ধরো বেরিয়াম সালফেটের দ্রবণ নিবা, বেরিয়াম সালফেট। ঠিক আছে? বেরিয়াম সালফেট। তো তুমি যদি বেরিয়াম সালফেটের দ্রবণ নাও, এখানে কে কে আছে? এখানে আছে হচ্ছে বেরিয়াম 2+, সাথে আছে হচ্ছে সালফেট 2-, এইটা, তাই না? তো এখন তুমি কি করবা ভাইয়া? এখন তুমি হচ্ছে কেএসপি নির্ণয় করবে এটার। তো তুমি যদি এটা কেএসপি নির্ণয় করো, তাহলে কি হবে? এই যে কেএসপি ইকুয়াল টু বেরিয়াম 2+ এর ঘনমাত্রা সাথে কার ঘনমাত্রা? সাথে হচ্ছে সালফেট 2- এর ঘনমাত্রা, এইটা। হ্যাঁ, ওকে। এখন ধরো ধরো এটা হচ্ছে এই বেরিয়াম 2+ এর ঘনমাত্রা হচ্ছে এস, আর এই সালফেটেরও এস, এইটা। তো এটা কখন? এটা ধরো হচ্ছে বিশুদ্ধ পানিতে, তাই না? আমরা কি করি বিশুদ্ধ পানিতে যে দ্রবণ নির্ণয়, এই দ্রাব্যতা নির্ণয় করি, সেইটা। এবার তোমার কাছে মনে হয়ে যায়, আচ্ছা, বিশুদ্ধ পানিতে তো আমরা অনেক দ্রাব্যতা নির্ণয় করছি, এবার আর বিশুদ্ধ পানিতে না, এবার একটু বিলকি জিলকি করবো, কিছু কিছু একটা দ্রবণের মধ্যে আরেকটা দ্রবণ ঢুকাই দেব, একটা দ্রবণের মধ্যে আরেকটা দ্রবণ মিশাই দেব, তখন দেখবো যে ওইখানে দ্রাব্যতা কেমনে কি করে। ঠিক আছে? তোমার মাথায় ভূত চাপছে, তোমার তো করতেই হবে। তুমি কি করলা? তুমি বললা যে না, এটা পানি না, এটা পানি না, এটা কি? এটা হচ্ছে, তুমি বললা যে এটা হচ্ছে বেরিয়াম ক্লোরাইডের একটা দ্রবণ। কার দ্রবণ? এটা হচ্ছে বেরিয়াম ক্লোরাইড। এই যে বেরিয়াম ক্লোরাইডের একটা দ্রবণ, যার ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলার। এই 0.1 মোলার বেরিয়াম ক্লোরাইডের একটা দ্রবণ। তার মানে এবার এখানে কে আছে? এবার এখানে বেরিয়াম 2+ আছে, আর কে আছে? আর হচ্ছে ক্লোরাইড আছে। এখন এইখানে যে বেরিয়াম 2+, এই বেরিয়াম 2+ এর ঘনমাত্রা কত ভাইয়া? এই বেরিয়াম 2+ এর ঘনমাত্রা হচ্ছে, এই যে এই বেরিয়াম 2+ এর ঘনমাত্রা হচ্ছে 0.1। এখন তুমি আবার ওই যে বেরিয়াম সালফেট, সেই বেরিয়াম সালফেটের দ্রাব্যতা গুণফল তুমি নির্ণয় করবা। সেই বেরিয়াম সালফেটের দ্রাব্যতার গুণফল তুমি নির্ণয় করবা। তুমি লিখলা যে কেএসপি ইকুয়াল টু ওই বেরিয়াম 2+ এর ঘনমাত্রা ইনটু সালফেট 2- এর ঘনমাত্রা। এটাই তো আমরা কি করি ভাইয়া, যে দ্রবণে বেরিয়াম 2+ কতটুকু আছে সেটা বসাই, দ্রবণে সালফেট কতটুকু আছে সেটাও বসাই, তাই না? বসাই দিই। তো আমরা এখানে সেই মানটা বসাবো, বসাইলে আসো। এখন বেরিয়াম 2+ এর ঘনমাত্রা কত? এইটাই হচ্ছে কথা, যে বেরিয়াম 2+ এর ঘনমাত্রা এবার কত। তুমি দেখো, তুমি যে বেরিয়াম সালফেট দিছো, সেখান থেকে বেরিয়াম আসছে যে এস ঘনমাত্রার বেরিয়াম 2+ আসছে, কিন্তু এই যে দ্রবণটা তো বিশুদ্ধ পানির দ্রবণ না। দ্রবণটা কিসের দ্রবণ? বেরিয়াম ক্লোরাইডের দ্রবণ। এই বেরিয়াম ক্লোরাইড থেকে আবার বেরিয়াম 2+ গেছে, কত গেছে? 0.1 মোলার বেরিয়াম 2+ গেছে। তাহলে এইবার এই দ্রবণে টোটাল বেরিয়াম আছে কতটুকু? তোমার পুরোটাই নিতে হবে, কারণ দ্রবণে যখন বেরিয়াম 2+ চলেই যায়, তখন তোমার আমার বাপদাদা 14 গোষ্ঠীর কারো ক্ষমতা নাই বের করা যে এই বেরিয়াম 2+ বেরিয়াম সালফেট থেকে গেছে নাকি বেরিয়াম ক্লোরাইড থেকে গেছে। আমরা শুধু জানি যে বেরিয়াম
ক্লোরাইড থেকেও গেছে, বেরিয়াম সালফেট থেকেও গেছে, কিন্তু দ্রবণের একটা বেরিয়াম 2+ কে তুলে তুমি জিজ্ঞেস করতে পারবা যে তুই কি সালফেট থেকে আসছিস না ক্লোরাইড থেকে আসছিস? না। তাহলে আমাদের কি করতে হবে? আমরা যদি আমাদের কেএসপি নির্ণয় করার ক্ষেত্রে বেরিয়াম 2+ কে লাগেই, তাহলে সেই বেরিয়াম 2+ হইতে হবে দ্রবণে যত বেরিয়াম 2+ আছে সবগুলা। তাহলে এখন দ্রবণে কি বেরিয়াম 2+ শুধু এই এস আছে? না, সাথে কত আছে? 0.1 মোলারও আছে। তাহলে এইবার এই বেরিয়াম 2+ এর ঘনমাত্রা হবে S প্লাস 0.1, এইটা। আর সালফেট এই যে এস ঘনমাত্রা সালফেট আছে, আর কোনো সালফেট আছে? নাই। তাহলে সালফেট যা আছে তাই ইনটু এস। এই হচ্ছে আমার এবারের কেএসপি। এইটাই হচ্ছে আমার সমআয়ন প্রভাব, যে সমআয়ন থাকলে, একই আয়ন থাকলে এর ঘনমাত্রাটা যোগ করে দিতে হয়। তাহলে সমআয়ন থাকলে কি হয়? সমআয়ন থাকলে এর ঘনমাত্রাটা যোগ করে দিতে হয়। সিম্পল। ধরো আরেকটা উদাহরণ দিই ভাইয়া, আরেকটু ডিটেলস আলোচনা করি। ধরো এটা যে একটা যৌগ মনে করো এবি, তাহলে এটা ভাঙে কিভাবে? এ প্লাস প্লাস বি মাইনাস, এইটা ঠিক আছে। এখন এটা দ্রাব্যতা কত? এবি এর দ্রাব্যতা এস, তাহলে এ হচ্ছে আমার এস, বি ও এস। কেএসপি কত? কেএসপি হচ্ছে এস ইন্টু এস, মানে হচ্ছে এস স্কোয়ার, তাই তো? এইটা ওকে। আচ্ছা, এবার ধরো এর মধ্যে আমি কি করলাম? আমি এইটাকে একটা পাত্রের মধ্যে নিলাম, যেই পাত্রে এসি নামের একটা যৌগ আছে, এসি। এই এসি ভাঙে কিভাবে? এসি ভাঙে হচ্ছে এ প্লাস প্লাস সি মাইনাস, এইটা ওকে। এখন এইটা দ্রাব্যতা, এটা হচ্ছে ধরো এক্স, তাহলে এটাও এক্স, এটাও এক্স। এইবার যদি আমরা কেএসপি নির্ণয় করি, কার? এই যে এবির কেএসপি কিন্তু আমরা একজনেরই নির্ণয় করব, ঠিক আছে? এইবার যদি আমরা কেএসপি নির্ণয় করি, যে কেএসপি কার? এবির কেএসপি অফ এবি ইকুয়াল টু কি হবে? এ প্লাস এর ঘনমাত্রা, এই যে এ প্লাস এর ঘনমাত্রা সাথে হচ্ছে বি মাইনাস এর ঘনমাত্রা, ঠিক আছে? তাহলে এখানে কি দাঁড়াচ্ছে একটু খেয়াল করো, ইকুয়াল টু এ প্লাস এর ঘনমাত্রা। এই পুরো দ্রবণটাতে এ প্লাস কয়টা আছে? পুরো দ্রবণটা কি? পুরো দ্রবণটা হচ্ছে এইরকম, এই যে এরকম, যে দ্রবণে আগে থেকে কে আছে? এসি আছে, আর এসি আছে মানে হচ্ছে এ প্লাস আছে, সি মাইনাস আছে, এ প্লাস আছে, সি মাইনাস আছে, এ প্লাস আছে, এরকম, তাই না? এ প্লাস সি মাইনাস এরকম সরাসরি আছে। এবং এই যে এ প্লাস এর ঘনমাত্রাটা কি? এই এ প্লাস এর ঘনমাত্রা হচ্ছে এক্স মোলার। তার মধ্যে তুমি কি দিবা? তার মধ্যে তুমি দিবা হচ্ছে এই যে এইখানে তুমি দিবা হচ্ছে এ বি। তো এ বি মানে হচ্ছে এ প্লাস আছে, বি মাইনাস আছে, এ প্লাস আছে, বি মাইনাস আছে। এই যে এ প্লাসটা, এইটার ঘনমাত্রা হচ্ছে এস, ঠিক আছে? তাহলে এখন দ্রবণে দুই ধরনের এ আছে, দুই ধরনের ক্যাটায়ন আছে, একটার ঘনমাত্রা হচ্ছে এস আর একটা ঘনমাত্রা হচ্ছে এক্স। তাহলে আমাদের কি করতে হবে? আমরা যখন এ প্লাস এর ঘনমাত্রা লিখবো, দ্রবণে যত ধরনের এ প্লাস আছে সব লিখতে হবে, আর কিছুই না। তাহলে এখানে এ প্লাস এর ঘনমাত্রা কত লিখবা? একটা হচ্ছে এস আর একটা হচ্ছে এক্স, এইটা। আর বি মাইনাস এর ঘনমাত্রা, বি মাইনাস কয়টা আছে? এখানে আছে বি, এখানে আছে সি। সি কি লিখবো? না, সি তো দরকার নাই, আমরা কার করতেছি? এ বি এর করতেছি। তাহলে সি এর ক্ষেত্রে আমরা কি লিখবো? সি এর ক্ষেত্রে আমরা বি এর ক্ষেত্রে কি লিখবো? বি এর ক্ষেত্রে শুধু এস, এইটা শেষ। এই হচ্ছে আমার কেএসপির নতুন রাশিমালা, এটাই আর কিছু না। হ্যাঁ, তো এখন এইখানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? এখানে ব্যাপারটা দাঁড়াচ্ছে দুইটা জিনিস, যে আমরা এখানে কার তড়িৎ বিশ্লেষণ নির্ণয় করি, কার নির্ণয় করি, কি বলে এটাকে, দ্রাব্যতা নির্ণয় করি। এই জিনিসটা আমরা একটু জানবো। সমআয়ন প্রভাবে দেখো দুইটা লাইন আমরা জেনে রাখি। সমআয়ন প্রভাবে কার দ্রাব্যতা নির্ণয় করি? দ্রাব্যতার গুণফল বা দ্রাব্যতা নির্ণয় করি একটা দুর্বল তড়িৎ বিশ্লেষণ, মানে যেটা কম বিয়োজিত হয়। তাহলে প্রভাবে বা সমআয়ন ইফেক্ট, তাই না? এই সমআয়ন যেই প্রভাবটা আছে, টাইপটা আছে, এই টাইপের মধ্যে সমআয়নের ক্ষেত্রে আমরা কি করি? দুর্বল তড়িৎ বিশ্লেষণ
দুর্বল তড়িৎ বিশ্লেষ্যর কি করি? দ্রাব্যতা নির্ণয় করি। দ্রাব্যতা নির্ণয় করি কার উপস্থিতিতে? একটি সবল তড়িৎ বিশ্লেষ্যের উপস্থিতিতে। একটি সবল তড়িৎ বিশ্লেষ্যর উপস্থিতিতে। তার মানে এই যে তুমি দেখো, আমরা এখানে কার দ্রাব্যতা নির্ণয় করছি? বেরিয়াম সালফেটের, তাই না? বেরিয়াম সালফেটের। তো সেইখানে কার উপস্থিতিতে? বেরিয়াম ক্লোরাইডের। এই বেরিয়াম ক্লোরাইড কিন্তু একটা সবল তড়িৎ বিশ্লেষ্য। তারপর মনে করো তুমি সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা নির্ণয় করবা, কার উপস্থিতিতে করবা? সোডিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে, হ্যাঁ, বা তুমি ম্যাগনেসিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে। মানে একটা সবল তড়িৎ বিশ্লেষ্য যেটা সম্পূর্ণ বিয়োজিত হয়ে যায় বা প্রায় সম্পূর্ণ বিয়োজিত হয়ে যায়, এরকম একটার উপস্থিতিতে অল্প বিয়োজিত হয় ওইরকম কোন একটা যৌগের দ্রাব্যতা আমরা নির্ণয় করব। আর এখানে আরেকটা লাইন আমরা মনে রাখবো, সেটা হচ্ছে সম আয়ন প্রভাবে দ্রাব্যতা কমে। সম আয়ন প্রভাবে দ্রাব্যতা কমে, মানে ওই যে দুর্বল তড়িৎ বিশ্লেষ্যটা আছে, কার দ্রাব্যতা? এই দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। এই দুর্বল তড়িৎ বিশ্লেষ্য দ্রাব্যতা কমে। কেন দ্রাব্যতা কমে ভাইয়া? মনে করো তুমি হচ্ছে এই কি করলা, বিশুদ্ধ পানিতে একটা তড়িৎ বিশ্লেষণ নির্ণয় করলা। মনে করো তুমি এই যে এই বেরিয়াম সালফেটেরটা তুমি বিশুদ্ধ পানিতে নির্ণয় করলা। তখন তুমি দেখলা যেখানে 50টা বেরিয়াম 2+ দ্রবীভূত হইতেছে, মানে দ্রাব্যতা ধরো 50টা বেরিয়াম 2+ দ্রবীভূত হইতেছে। এখন তুমি কি করলা? তার মধ্যে তুমি বেরিয়াম ক্লোরাইড যোগ করে দিলে ওই দ্রবণে, মানে এবার আর এটা পানি না, এটা বেরিয়াম ক্লোরাইডের দ্রবণ। সেখানে আগে থেকে 20টা বেরিয়াম 2+ আছে। তো তোমার সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে বেরিয়াম 2+ লাগে 50টা, যেটা তুমি মনে করো বিশুদ্ধ পানিতে দিলা, দেওয়ার পরে বেরিয়াম সালফেট 50টা দ্রবীভূত হয়ে গেল। আমরা বললাম ইয়েস, এটার দ্রাব্যতা 50, এটা 50টা দ্রবীভূত হইতেছে, অনেক বেশি। কিন্তু এই দ্রবণে যদি আগে থেকে 20টা বেরিয়াম 2+ উপস্থিত থাকে, এবার কি আর 50টা দ্রবীভূত হইতে পারবে? 50টা দ্রবীভূত হইতে পারবে না। এবার হবে কয়টা? এবার হবে 30টা। কয়টা হবে? 30টা। তাহলে টোটাল কয়টা হয়ে গেল? টোটাল হচ্ছে 50। তো আগে 50টাই বেরিয়াম সালফেট থেকেই আসতো, তখন আমরা বলতাম এর দ্রাব্যতা বেশি। কিন্তু এবার 20টা আগে থেকে বেরিয়াম ক্লোরাইড দিয়ে রাখছে, তাহলে বেরিয়াম সালফেট দিবে কয়টা? 30টা। তাহলে বেরিয়াম সালফেটের যে দ্রাব্যতা সেটা কমে গেছে না? 20টা কমে গেছে না? এই জন্য বলা হয় যে সম আয়ন প্রভাবের উপস্থিতিতে দ্রাব্যতা কমে। মনে করো এই রুমের মধ্যে, এই ক্লাসরুমের মধ্যে 50 জন স্টুডেন্ট থাকতে পারে। কতজন? 50 জন। তো এখন যদি রুমটা খালি থাকে, আমরা দৌড়ে 50 জন ঢুকে গেলাম, তাহলে বাইরে যারা আছে তারা বলবে ইয়েস, রুমটা বড়, 50 জন ঢুকতে পারছে, তাই না? এর দ্রাব্যতা বেশি, আমরা 50 জন দ্রবীভূত হয়ে গেছি। কিন্তু যদি এমন হয় রুমে আগে থেকে 30 জন আছে, এবার তুমি বাইরে থেকে 50 জন ঢুকতে পারবা না, এবার বাইরে থেকে আসতে পারবো কতজন? 20 জন। তাহলে দ্রাব্যতা কি হলো? কমে গেল। তাহলে একই টাইপের আয়ন যদি থাকে, সম আয়ন যদি থাকে, তখন দ্রাব্যতা কমে। এই লাইনটা অলওয়েজ মনে রাখবা, ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো এই হচ্ছে আমাদের সম আয়ন প্রভাবের থিওরিটিক্যাল কথাবার্তা। এবার আমরা কি করব? এবার আমরা এটার ম্যাথ করব। চলো ম্যাথ করি। প্রথম ম্যাথ কি বলছে? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেরিয়াম সালফেটের দ্রাব্যতার গুণফল এই যেটা দেওয়া আছে, দ্রাব্যতার গুণফল 1.1 × 10⁻⁻10। এটা কি দেওয়া আছে? এটা দেওয়া আছে হচ্ছে কেএসপি। এবার বলছে এরকম যদি হয় তাহলে এক নাম্বার হচ্ছে বিশুদ্ধ পানিতে এর দ্রাব্যতা নির্ণয় করো, বিশুদ্ধ পানিতে দ্রাব্যতা। আর 2 নাম্বার বলছে 0.1 মোলার বেরিয়াম ক্লোরাইড দ্রবণে এর দ্রাব্যতা নির্ণয় করো, 0.1 মোলার বেরিয়াম ক্লোরাইড দ্রবণে এর দ্রাব্যতা নির্ণয় করো। তো চলো আমরা করি। বেরিয়াম সালফেট কই? এই যে এটা কি একটা এবি টাইপের যৌগ না? বেরিয়াম সালফেট। আমি শর্টকাটে করলাম যেহেতু এতদিন ধরে তোমাদেরকে করাইতেছি,
তোমরা বুঝতেছো যে এটা কি হবে, বেরিয়াম সালফেট। তো যদি বিশুদ্ধ পানিতে হয়, 1 নম্বরে কি বলছে, বিশুদ্ধ পানির কথা বলছে, তাই না, বিশুদ্ধ পানি। তো বিশুদ্ধ পানিতে বেরিয়াম সালফেটের কেএসপি কি, কেএসপি ইকুয়াল টু এস স্কোয়ার, তাই না। তো এখন কেএসপির মান দেওয়া আছে না, ওই যে 1.1 ইন্টু 10⁻⁻10 ইকুয়াল টু এস স্কোয়ার। এখান থেকে এস এর মান পাবো না, এস ইকুয়াল টু √1.1 ইন্টু 1.1 ইন্টু 10⁻⁻10। এখান থেকে যে মানটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ এটা হচ্ছে আমরা কেএসপির আগে যে ম্যাথ করে আসছি সেইটা, বিশুদ্ধ পানিতে কি হবে না হবে ওইটা। এবার আমাদেরকে বলছে 2 নাম্বারটা বলছে যে 0.1 মোলার বেরিয়াম ক্লোরাইড দ্রবণে দ্রাব্যতা নির্ণয় করো, 0.1 মোলার। তো খুবই সিম্পল। এবার আমরা কেএসপি নির্ণয় করব। কেএসপি ইকুয়াল টু, আচ্ছা আমরা একটু বেরিয়াম সালফেটকে ভেঙে লিখি যে আমাদের বেরিয়াম সালফেট এটা ভাঙে কেমনে, এটা ভাঙে হচ্ছে বেরিয়াম 2 প্লাস সালফেট 2 মাইনাস। ওকে, তো এটা ধরলাম হচ্ছে আমাদের এস, এটা এস, এটাও এস। এবার আমরা কি করব, এবার আমরা এর কেএসপি নির্ণয় করব। তো কেএসপি নির্ণয় করলে যে কেএসপি ইকুয়াল টু, এই যে বেরিয়াম 2 প্লাস, এই বেরিয়াম 2 প্লাস এখন দ্রবণে কয় ধরনের আছে, একটা হচ্ছে বেরিয়াম সালফেট থেকে যেটা আসছে আমরা যেটাকে এস ধরছি, আরেকটা হচ্ছে এই যে এখানে যেটা বলা আছে যে 0.1 মোলার বেরিয়াম ক্লোরাইড। তাহলে আমাদের এক্ষেত্রে কি করতে হবে, এই যে 0.1 মোলার বেরিয়াম ক্লোরাইড, এই 0.1টা যোগ করে দিতে হবে। খুবই সিম্পল, যে যেটা সেম থাকবে, নাম কি, সম আয়ন মানে যেটা সমান আয়ন থাকবে ওই সমান আয়ন দুইটা যোগ করে দিব, সমান আয়ন দুইটার ঘনমাত্রা যোগ করে দিব। তাহলে এখন বেরিয়ামের যদি আমরা লিখতে চাই, আমাদের ইয়াটা কি, দ্রাব্যতার গুণফলটা কি হবে, গুণফলটা হবে যে বেরিয়াম 2 প্লাস এটার ঘনমাত্রা সাথে সালফেট 2 মাইনাসের ঘনমাত্রা, তাই না, এইটা। তো এখন যদি আমরা এটা লিখতে চাই, বেরিয়াম 2 প্লাস এরটা আমরা কি লিখবো, বেরিয়াম 2 প্লাস এরটা আমরা লিখবো হচ্ছে এখানে আছে এস, এখানে আছে 0.1, তাহলে যে এস প্লাস 0.1 ইন্টু এস, এটা কি, এটা হচ্ছে কেএসপি। এখন এই যে এটার ক্যালকুলেশন করলে এস ইন্টু এস, এস স্কোয়ার প্লাস 0.1 এস ইকুয়াল টু কেএসপি, অনেক ঝামেলা হবে না, অনেক ঝামেলা হবে। এই জন্য আমরা একটা ধান্দাবাজি উপায়ে যাব, সেই ধান্দাবাজি উপায়টা কি খেয়াল করো। সেটা হচ্ছে, দেখো দ্রাব্যতার মান কিরকম আসে, দ্রাব্যতার মান তুমি দেখবে যে দেখো 10⁻⁻10, 10⁻⁸, 10⁻12, 10⁻6 হ্যাঁ 10⁻7, এরকম না। তার মানে কি 10⁻7 মানে কি অনেক ছোট না, 0.000001 এরকম না। 10⁻10 মানে কি 0.00000 অনেক ছোট, তাই না। তো সেই তুলনায় যে দ্রাব্যতা এস যদি ধরো 10⁻5 হয়, 0.0000 সামথিং, তো সেই তুলনায় 0.1 কি অনেক বড় না। মনে করো তোমার কাছে 1 কোটি টাকা আছে, 1 কোটি টাকা, এই উদাহরণ হয়তো তোমাদেরকে আমি দিছি, তোমার কাছে 1 কোটি টাকা আছে, আমি তোমাকে বললাম যে এই শুনে দিঘায় 1 কোটি টাকা দিয়ে কি হবে, এই নে 2 টাকা রাখ, 2 টাকা রাখ, 1 কোটি 2 টাকা হয়ে গেল, তোর জীবনে অনেক কিছু করতে পারবি। ওই 2 টাকা তুমি নিবা, তোমার 1 কোটির সাথে 2 টাকা যোগ করা না করা কি একই কথা না। এখানে ব্যাপারটা এরকম যে এই দ্রাব্যতার মান আসে 10⁻⁻ সামথিং এ, সেই তুলনায় 0.1 অনেক বড়। এখানে আমরা এটা লিখতে পারি, এখানে আমরা এভাবে লিখতে পারি যে 0.1 এটা ফার ফার গ্রেটার দেন এস, ঠিক আছে। তো সেই জন্য আমরা এই যে 0.1 প্লাস এস, এই যে এটা যেটা মানে এস প্লাস 0.1 বা 0.1 প্লাস এস, 0.1 প্লাস এস বা এস প্লাস 0.1, এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে শুধুমাত্র 0.1, কারণ 0.1 অনেক বড়। তোমার 1 কোটির সাথে তুমি 2 টাকা যোগ করবা, আমি বলছি যোগ করতে, তুমি কোনটাকে বাদ দিবা, তুমি 2 টাকা ফালাই দিবা না, নাকি 1 কোটি টাকা ফালাই দিবা, ফালাই দিয়ে 2 টাকা নিয়ে রাখবা, অবশ্যই 2 টাকাকে ফালাই দিবা, মানে যেটা ছোট। এখানে এস ছোট, এসটাকে আমরা ফালাই দিলাম, দিয়ে শুধুমাত্র 0.1 রাখলাম। তো এই জন্য আমরা এটাকে এবার লিখতে পারি, আমরা কেএসপি ইকুয়াল টু, এটাকে আমরা কি লিখবো, এটা হচ্ছে শুধুমাত্র 0.1, আর এই পাশে কে থাকতেছে, এই পাশে থাকতেছে এস, ঠিক আছে। এবার আমরা মানটা কেএসপির মানটা বসাই দেই। কেএসপির মান কত, 1.1 ইন্টু 10⁻⁻10 ইকুয়াল টু 0.1
ইন্টু এস। ওকে, এবার এখান থেকে ক্যালকুলেট করলে এস এর একটা মান আসবে, এস এর যে মানটা আসবে সেটাই হচ্ছে তোমার অ্যান্সার। এস এর যে মানটা আসবে সেটাই তোমার অ্যান্সার। ক্লিয়ার? পারবো? হোপফুলি আমরা পারবো। ওকে, ঠিক আছে, হোপফুলি আমরা পারবো। ওকে, তাহলে এইটা গেল আমাদের প্রথম ম্যাথ। আমরা যাই পরের গুলাতে। আচ্ছা, এটা কি বলছে একটু দেখি। এটা বলছে 25°C তাপমাত্রায় লেড আয়োডাইডের দ্রাব্যতার গুণফল দেয়া আছে। কার? এবার হচ্ছে আমরা কাজ করব লেড আয়োডাইড নিয়ে। এই দ্রাব্যতার গুণফল কেএসপি, কেএসপি ইকুয়াল টু হচ্ছে 10⁻⁻8। কেএসপি হচ্ছে 1.4 ইন্টু 10⁻⁸। বলছে নিচের দ্রবণে লেড আয়োডাইডের দ্রাব্যতা নির্ণয় করো। এক নম্বরে কি বলছে? এক নম্বরে বলছে হচ্ছে ক নম্বরে বলছে বিশুদ্ধ পানিতে, বিশুদ্ধ পানিতে। খ নম্বর বলছে 0.1 মোলার লেড নাইট্রেট দ্রবণে, 0.1 মোলার লেড নাইট্রেট দ্রবণে। গ নম্বরে বলছে 0.01 মোলার সোডিয়াম আয়োডাইড দ্রবণে, সোডিয়াম আয়োডাইড দ্রবণে। তিনটা ম্যাথ দিছে কিন্তু একের মধ্যে তিন, মজা হবে। দেখো এক নাম্বারটা আমাদের ক নাম্বার, ক নাম্বার বলছে বিশুদ্ধ পানিতে। তো বিশুদ্ধ পানিতে যে লেড আয়োডাইড PbI2, এটা কি? এটা হচ্ছে Ab2 টাইপের যৌগ, তাই না? Ab2। তাহলে বিশুদ্ধ পানির ক্ষেত্রে Ab2 এর ক্ষেত্রে KSP কি? KSP হচ্ছে 4s3। তো KSP এর মান দেওয়া আছে না কত? ওই যে 1.4 ইন্টু 10⁻⁸ ইকুয়াল টু 4s3। এখান থেকে আমরা এস এর একটা মান পাবো, ওইটাই হচ্ছে আমাদের বিশুদ্ধ পানিতে লেড আয়োডাইডের দ্রাব্যতা। ওকে, এটা সহজ, এটা আমরা করে ফেলবো 1 মিনিটে। পরে সবগুলাই সহজ। পরে দেখো খ নাম্বার, খ নাম্বার কোথায় বলছে? খ নাম্বার বলছে যে 0.1 মোলার লেড নাইট্রেট দ্রবণে, 0.1 মোলার লেড নাইট্রেট। তো কার দ্রাব্যতা নির্ণয় করব? কার? লেড আয়োডাইডের। কোথায় করব? 0.1 মোলার লেড নাইট্রেটে। তাহলে এটা আমরা কিভাবে লিখি? লেড 2 প্লাস 2 আয়োডাইড মাইনাস। তো এখন এটার মান কত ভাইয়া? এটা হচ্ছে এস, এটা এস, এটা হচ্ছে 2s। ওকে, আসো কেএসপি নির্ণয় করি। কেএসপি ইকুয়াল টু লেড 2 প্লাস এর ঘনমাত্রা সাথে আয়োডাইডের ঘনমাত্রার উপর স্কয়ার। ওকে, এখন লেড 2 প্লাস দ্রবণে কয়টা আছে দেখো তো? একটা আছে এই যে এটা, যেটা এস, এস আমরা ধরে নিছি। আরেকটা হচ্ছে যে 0.1 মোলার লেড নাইট্রেট। এই লেড নাইট্রেট ভাঙবে কেমনে? এই লেড নাইট্রেট ভাঙবে কেমনে? লেড নাইট্রেট PbNO3 এটা ভাঙে কেমনে? এটা ভাঙে হচ্ছে যে লেড 2 প্লাস 2NO3 মাইনাস। এখন এই যে লেড 2 প্লাস, এটার ঘনমাত্রা কত? এটার ঘনমাত্রা হচ্ছে 0.1, এটার ঘনমাত্রা 0.1। তাহলে আমাদের এবার লেড দ্রবণ আছে দুই ধরনের, একটা হচ্ছে যে এস আমরা যেটা ধরে নিছি, আর একটা হচ্ছে লেড নাইট্রেট থেকে যেটা আসছে। লেড নাইট্রেট থেকে কত আসছে? 0.1 মোলার আসছে। তো আমরা এই 0.1 যোগ করে দিব। তাহলে এখানে হচ্ছে এস প্লাস 0.1 ইন্টু আয়োডাইডের কত? আয়োডাইড হচ্ছে 2s, তাহলে 2s স্কয়ার। ঠিক আছে, এবার আবার আমাদের সেই নিনজা টেকনিক। নিনজা টেকনিক কি? যে ডিয়ার স্যার, প্রিয় স্যার, এই 0.1 এস থেকে অনেক বড়। 0.1 কেন আমরা কি লিখবো? যে 0.1 এস থেকে অনেক বড়, যার কারণে এস প্লাস 0.1 এটাকে আমরা কি লিখবো? এটাকে আমরা শুধুমাত্র 0.1 লিখবো। তো 0.1 লিখলে এখান থেকে আমরা কি পাই? এখান থেকে কেএসপির মানটা বসায় দিই কত? 1.4 ইন্টু 10⁻⁸ ইকুয়াল টু এটাতে শুধু কি থাকবে? 0.1 থাকবে। 0.1 ইন্টু এখানে কত? 2 দুগুণে 4, 4s স্কয়ার, 4s স্কয়ার। বাট এইবার এখান থেকে এস এর যে মানটা আসবে সেটাই হবে আমাদের অ্যান্সার। শেষ, শেষ। ঠিক আছে, তাহলে হোপফুলি আমরা পারবো, হোপফুলি আমরা পারবো। ক্লিয়ার? ওকে, এরপর আমরা যাই পরেরটাতে।
পরে 3 নাম্বার, 3 নাম্বারটা তোমরা করতে পারবা, 3 নাম্বারটা ইজিলি করতে পারবা। দেখো 3 নাম্বারটাতে প্রথমটাতে আমাদের মানে 2 নাম্বারটাতে আমাদের ঘনমাত্রা দেওয়া ছিল কার, লেডের, তাই না? কিন্তু পরেরটাতে দেওয়া আছে আয়োডাইডের। তাহলে চেঞ্জটা কোথায় হবে তুমি বুঝতে পারতেছো? চেঞ্জটা কোথায় হবে বলো তো? চেঞ্জটা কোন জায়গায় হবে? চেঞ্জটা হবে পরেরটাতে। চেঞ্জটা কোথায় হবে? চেঞ্জটা হবে পরেরটাতে, অর্থাৎ অর্থাৎ এই যে আমাদের গ নাম্বার, গ নাম্বার কোথায় নির্ণয় করতে বলছে? যে 0.01 মোলার সোডিয়াম আয়োডাইডে নির্ণয় করতে বলছে। আচ্ছা এইখানে এটাতে আয়োডাইডের ঘনমাত্রা কত? আয়োডাইডের ঘনমাত্রা হচ্ছে 0.01 মোলার, তাই না? এইটা ওকে। এবার আমরা কেএসপি নির্ণয় করব। আমরা কেএসপি নির্ণয় করব কার? আমরা কেএসপি নির্ণয় করব হচ্ছে লেড আয়োডাইডের। এই যে কেএসপি ইকুয়াল টু লেড আয়োডাইড। লেড আয়োডাইড মানে হচ্ছে লেড 2+ এর ঘনমাত্রা সাথে হচ্ছে আয়োডাইডের ঘনমাত্রার উপর স্কয়ার, তাই না? এই যে লেড 2+ এর ঘনমাত্রা আর আয়োডাইডের ঘনমাত্রার উপর স্কয়ার। আচ্ছা এখন লেড 2+ কত ভাইয়া? এস, এস ধরছি, এস ইনটু আয়োডাইড কত? আয়োডাইড হচ্ছে 2s। আচ্ছা 2s কোনটা? 2s হচ্ছে যেটা আমরা ধরছি। আর ওই যে ওইখানে সোডিয়াম আয়োডাইড থেকে কত আসছে? 0.01 আসছে। তাহলে এখানে 0.01 যোগ করে দেব, উপরে স্কয়ার যেরকম আছে এরকম, শেষ শেষ। তো এইবার দেখো এই কেএসপির মান বসায় দাও 1.4 ইন্টু 10 টু দি পাওয়ার -10 ইকুয়াল টু এস ইন্টু এই যে 2s প্লাস 0.01, আবার সেই 2s টার আমরা মানে সাথে যে এসটা থাকবে যৌগ অবস্থা এটা বাদ দিয়ে দেব। এটা বাদ দিয়ে শুধু কি লিখবো? 0.01 স্কয়ার। এখানে বাদ দেওয়ার কারণ কি লিখবো? বাদ দেওয়ার কারণ হিসেবে লিখবো আমরা যে আমাদের এই 0.01 2s থেকে অনেক বড়, এই জন্য আমরা 2s কে বাদ দিয়ে দিলাম, 2s কে বাদ দিয়ে দিলাম, শেষ। এবার এখান থেকে এস এর যে মানটা আসবে ওটাই আমার অ্যান্সার। এখান থেকে এস এর যে মানটা আসবে ওটাই আমার, ঠিক আছে? তো কিছুই না, সম আয়ন মানে সমান যে আয়নটা থাকবে তার ঘনমাত্রাটা যোগ করে দাও, আর কিছুই না। যেমন এখানে লেডের ঘনমাত্রা 0.1, লেড এই যে লেডের জায়গায় 0.1 যোগ করে দিছি। এখানে আয়োডাইডের ঘনমাত্রা 0.01, এই আয়োডাইডের জায়গায় 0.01 যোগ করে দিছি, শেষ শেষ, সিম্পল, তাই না? তো ফুলি আমরা পারবো এগুলো, এগুলো আমারই কোনো কঠিন জিনিস না, আমরা পারবো। যাই আমরা পরেরটাতে। কি বলছে? সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা, সিলভার ক্লোরাইডের দ্রাব্যতার গুণফল মানে কেএসপি দেয়া আছে, এত কেএসপি দেয়া আছে এত। বলছে পি ও কিউ পাত্রে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতার মানের পার্থক্য হওয়ার সম্ভাব্যতা কারণ সহ বিশ্লেষণ করো। আচ্ছা এখন পি পাত্রে কে আছে? পি পাত্রে হচ্ছে বিশুদ্ধ পানি। তার মানে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা তুমি পানিতে নির্ণয় করবা, আর তুমি কোথায় নির্ণয় করবা? সোডিয়াম ক্লোরাইডে নির্ণয় করবা। নির্ণয় করে এরপর তুমি বলবা যে একটাতে সমান আয়ন ছিল এজন্য এটাতে দ্রাব্যতা কম, ওটাতে সমান আয়ন ছিল না এজন্য এটাতে দ্রাব্যতা বেশি, শেষ শেষ। তার মানে প্রশ্নটা কি দাঁড়াইছে? যে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা তুমি পানিতে নির্ণয় করো আর 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইডে নির্ণয় করো। পানিটা তো তুমি পারবা, সিলভার ক্লোরাইড এবি টাইপের যৌগ, এটা কেএসপি হচ্ছে এস স্কয়ার। তো কেএসপির মান দেওয়া আছে, কেএসপির মান দেওয়া আছে কই কই জানি, এই যে কেএসপির মান দেওয়া আছে, তুমি এস স্কয়ার বসায় দিলে হয়ে যাচ্ছে, ক্লিয়ার? আর হলো সোডিয়াম ক্লোরাইডেরটা যদি বলে যে সোডিয়াম ক্লোরাইডেরটা, সেক্ষেত্রে কেএসপি কি হবে? সোডিয়াম সিলভার ক্লোরাইড না, এই যে সিলভার ক্লোরাইড, এটাতে সিলভার প্লাস ক্লোরাইড মাইনাস, তাই না? এখন আমরা কেএসপি নির্ণয় করব। কেএসপি ইকুয়াল টু এটা যদি এস হয়, এটা যদি এস হয়, তাহলে সিলভার প্লাস, এই সিলভার প্লাসের ঘনমাত্রা কি? সিলভার প্লাসের ঘনমাত্রা হচ্ছে এস ইনটু ক্লোরাইডের ঘনমাত্রা। দেখো ক্লোরাইডের একটা তো হচ্ছে এস, একটা এস এই যে ক্লোরাইড থেকে আসছে, আর একটা এই যে সোডিয়াম ক্লোরাইড, এই সোডিয়াম ক্লোরাইড আসছে কত? 0.1 মোলার। তাহলে এখানে হবে এস প্লাস 0.1। বাকি কাজ তোমরা পারবা, বাকি কাজ হচ্ছে এই এসটারে বাদ দিয়ে দিবা, তাহলে এস ইনটু 0.1 থাকবে, ব্যাস হয়ে গেছে, ঠিক আছে? তো এইটুকু হোপফুলি আমরা পারবো, এইটুকু হোপফুলি আমরা অ্যান্সার করতে পারবো। ওকে
যাই পরেরটাতে। আচ্ছা, এখানে কি বলছে দেখি। এখানে বলছে ক্যালসিয়াম ফ্লোরাইড এর দ্রাব্যতার গুণফল দেয়া আছে, কেএসপি দেয়া আছে এত। ওকে, এবার বলছে সাম্যাবস্থা দ্রবণে ক্যালসিয়াম 2+ আয়নের ঘনমাত্রা ও ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা নির্ণয় করতে বলছে। আচ্ছা, অর্থাৎ আমার ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা আর ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা, এই দুইটা কি জানতে চাইছে? দুইটার ঘনমাত্রা জানতে চাইছে। ফাইন, এটা কোনো ঘটনাই না, খুবই সিম্পল ম্যাথ। পরেরটা হচ্ছে 0.025 সোডিয়াম ফ্লোরাইড, 0.025 সোডিয়াম ফ্লোরাইড দ্রবণে এর দ্রাব্যতা নির্ণয় করতে বলছে। আচ্ছা, আমরা প্রথমটা করি, এক নাম্বারটা। এক নম্বরে কার? ক্যালসিয়াম ফ্লোরাইড। ক্যালসিয়াম ফ্লোরাইড হচ্ছে একটা এবি টাইপের যৌগ, AB2 টাইপের যৌগ, তাই না? তার মানে এটার কেএসপি কত হবে? এটার কেএসপি হচ্ছে 4s³। এখান থেকে আমরা লিখতে পারি 4s³ ইকুয়াল টু, কেএসপির মান বসায় দেই, 4 × 10⁻11 বা s³ ইকুয়াল টু, এই 4 4 কাটা গেলে 10⁻11। এখান থেকে s আসে কত? এই যে √10⁻11, এখানে হচ্ছে 3, এইটা, তাই না? এটা কি? এটা হচ্ছে ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা। এখন আমাদের জানতে চাইছে যে ফ্লোরাইডের ঘনমাত্রা আবার ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা। তো আমরা লিখতে পারি, কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে এই যে ক্যালসিয়াম 2+ ভাঙে কেমনে, ক্যালসিয়াম ফ্লোরাইড এটা ভাঙে কেমনে? এটা ভাঙে হচ্ছে ক্যালসিয়াম 2+ প্লাস 2 ফ্লোরাইড মাইনাস। এখন এটা হচ্ছে আমাদের S, এটাও S, এটা হচ্ছে 2s। এবার আমাদেরকে বের করতে বলছে কি? আমাদের বের করতে বলছে ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা। আচ্ছা বাচ্চারা দেখো, এখানে S আমরা পাইছি, S কি? S হচ্ছে ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা। আবার ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা কত? ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা কিন্তু S, এই যে S ইকুয়াল টু কোনটা? ইকুয়াল টু এই যে মানটা, এটা। তাহলে আমরা একটা পেয়ে গেলাম, ক্যালসিয়াম 2+ একটা পেয়ে গেলাম। এরপর আমাদের হচ্ছে ফ্লোরাইডের ঘনমাত্রা নির্ণয় করতে বলছে। ফ্লোরাইডের এগুলো আমি একটু তাড়াতাড়ি পড়াচ্ছি, কারণ এতদিন তোমার এই টাইপের ম্যাথ আমি অনেক করাইছি, এগুলো আর নতুন করে তোমাদেরকে করানোর কিছু না, অলরেডি তোমরা পারো। তো ফ্লোরাইডের ঘনমাত্রা কত? 2s। 2s মানে হচ্ছে যে 2 × এই যে এই মানটা, 2 × এই মানটা। এখান থেকে ক্যালকুলেশন করলে আরো নতুন একটা মান আসবে, ওইটাই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, শেষ। এবার আসো পরের প্রশ্নটা। পরের প্রশ্নটাতে কি বলছে? পরের প্রশ্নটাতে বলছে যে 0.025 মোলার সোডিয়াম ফ্লোরাইডে ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা নির্ণয় করো। তো ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতার গুণফল কি? কেএসপি ইকুয়াল টু ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা প্লাস ফ্লোরাইডের ঘনমাত্রার উপর স্কয়ার। এই যে 2f না, তাহলে ফ্লোরাইডের ঘনমাত্রার উপর স্কয়ার। এখন মান বসায় দাও। ক্যালসিয়াম, আচ্ছা এখানে ক্যালসিয়াম আছে, ক্যালসিয়াম ফ্লোরাইডে ক্যালসিয়াম আছে, সোডিয়াম ফ্লোরাইডে ক্যালসিয়াম আছে নাই, তাহলে ক্যালসিয়ামের ঘনমাত্রা এখানে যেটা পাইছি এটাই। এটা কি? এটা হচ্ছে S ইনটু ফ্লোরাইডের ক্ষেত্রে ক্যালসিয়াম ফ্লোরাইড থেকে ফ্লোরিন আসছে কত? 2s, তার মানে এখানে লিখবো 2s। আর এই যে সোডিয়াম ফ্লোরাইড, এইখান থেকে কত? 0.025 সোডিয়াম ফ্লোরাইড। তাহলে এখানে আমি যোগ করব কত? এখানে যোগ করব 0.025 সোডিয়াম ফ্লোরাইড। তাহলে এই হচ্ছে আমার কেএসপির রাশিমালা। এবার এখান থেকে আমরা জানি কি করব? এই যে 2s টাকে বাদ দিয়ে দিব, এই 2s টাকে বাদ দিয়ে দিব। বাদ দিলে কি থাকে? বাদ দিলে কেএসপি ইকুয়াল টু S ইনটু 0.025। এবার এখান থেকে ক্যালকুলেশন করলে S এর একটা মান আমাদের আসবে, যেটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো ফুলি আমরা পারবো। আচ্ছা যাই আমরা পরেরটাতে। পরেরটা কি বলছে? যে নির্দিষ্ট উষ্ণতায় সিলভার ক্লোরাইডের দ্রাব্যতার গুণফল দেওয়া আছে। এবার বলছে 0.1 মোলার সিলভার নাইট্রেট দ্রবণে, সিলভার নাইট্রেট দ্রবণে এখানেও সিলভার আছে, এখানেও সিলভার আছে, তার মানে সিলভারের ঘনমাত্রাটাতে কি হবে? 0.1 যোগ হবে। শেষ কাজ। আচ্ছা এটা দেখো, এটা বলছে XZ, এটার কেএসপির মান দেয়া আছে, XZ এর কেএসপির মান দেয়া আছে।
এই যে এটা। এখন বলছে যে 0.01 মোলার এক্স ওয়াই দ্রবণ 3 নং দ্রবণে যোগ করা হইলে যে 0.01 মোলার এক্স ওয়াই দ্রবণ, এই যে এক্স ওয়াই, এইটা এক্স ওয়াই, এটারে তুমি কি করবা, এক্স জেড এ দ্রবণ, এই যে এক্স জেড এ তুমি যোগ করবা। যোগ করলে বলছে যে এক্স জেড এর দ্রাব্যতার কোনো পরিবর্তন হবে কিনা, এক্স জেড এর দ্রাব্যতার কোনো পরিবর্তন হবে কিনা। তো আমরা জাস্ট এটা লিখি এইভাবে যে এক্স জেড, এটা দ্রাব্যতা কি, এক্স প্লাস প্লাস জেড মাইনাস, তাই না? এখন আমরা একটা ধরলাম হচ্ছে এটা এস, এটাও এস, এটাও এস। এর মধ্যে আমরা যোগ করব কোনটা, যোগ করব এক্স ওয়াই, যার ঘনমাত্রা কত, এই যে 0.01, এক্স ওয়াই এর ঘনমাত্রা কত, 0.01। তাহলে এবার যখন আমরা দ্রাব্যতা নির্ণয় করব, অর্থাৎ কেএসপি ইকুয়াল টু এই এক্স প্লাস এর ঘনমাত্রা সাথে হচ্ছে জেড মাইনাস এর ঘনমাত্রা, তাহলে এক্স প্লাস এর ঘনমাত্রা কত, এক্স প্লাস এর ঘনমাত্রা হচ্ছে যে এস এস যোগ এই এক্স ওয়াই থেকে কতটুকু আসছে, 0.01 আসছে, তাহলে এটার সাথে 0.01 ইন্টু জেড মাইনাস এর জন্য কত, এস। এটা আমার কিসের রাশিমালা পেয়ে গেলাম, কেএসপির রাশিমালা। বাকি কাজ তোমরা করতে পারবা, কেএসপির মান বসাবো, এই এসটাকে বাদ দিয়ে দিব, ক্যালকুলেশন করে এসের যা মান, এসের যেই মান আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। এগুলা খুব বড় টপিক না, ছোট টপিক, আধা ঘন্টা বসলে মনোযোগ দিয়ে ক্লাস করলে, আমি কতক্ষণে ক্লাস নিয়েছি, 36 মিনিটের একটা ক্লাস দেখবা, নিজের মতো করে নোট করবা, যেগুলো ভাইয়া ইনকমপ্লিট রাখছি সেগুলো করার চেষ্টা করবা। যদি সেগুলো করে ফেলতে পারো তুমি বুঝে যাবা যে এই টপিকে তোমাকে আর কেউ আটকাতে পারবে না। যদি বুঝতে না পারো ক্লাসটা আবার শুরু থেকে দেখো, ডাবল করো, 1 ঘন্টার বেশি করো, কোনো সমস্যা নেই। বাট যখন কমপ্লিটলি বুঝবা এই টপিকে, এই এইচএসসি এবং অ্যাডমিশন কোথাও তুমি আটকাবা না ইনশাল্লাহ, ঠিক আছে? তো বাচ্চারা, দ্রাব্যতার সমায়ন প্রভাবের যে টপিকটা, এই টপিকটা আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ তোমাদের সাথে আবার পরবর্তীতে কোনো না কোনো চ্যাপ্টারে নতুন কোনো ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।